বাক্সিংহের লড়াইয়ে গেল ২ ম্যাচে মাঠের বাইরে যে উত্তেজনা ছিল সেখানে ২২ গজের ভেতরে কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ। টানা হারের বিপর্যয়ে এক প্রকার কোণঠাসা তারা। তাই তো আজকের ম্যাচ হতে যাচ্ছে তাদের জন্য ডু অর ডাই। এ নিয়ে কথা বলতে আজকে আমাদের এনটিভি অনলাইনের নিয়মিত অনুষ্ঠান স্পোর্টস টকে উপস্থিত আছেন বিসিবি প্যানেলভুক্ত আম্পায়ার, সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক মাহবুব সবুজ। মাহবুব, আপনাকে স্বাগত আমাদের এনটিভি অনলাইনের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ, এনটিভি অনলাইনকে ধন্যবাদ। এবং দর্শক, আপনাদের সাথে আছি আমি সুমিত সাহা। সবুজ, আমরা আসলে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে টেস্ট, ওয়ানডে এবং তার সাথে এখন যুক্ত হয়েছে টি-20-র প্রথম ম্যাচ। এই যে টানা হার, এই হার থেকে কি আসলে বাংলাদেশের আজকের ম্যাচে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা? লিটন দাসের দল আজকে কেমন করতে পারে বলে আপনার প্রত্যাশা? আমি শুরুতেই একটা কথা বলি, যেটা হচ্ছে গতকাল শ্রীলঙ্কান সাবেক লেজেন্ড সানাত জয়সূরিয়া, বর্তমানে তিনি কিন্তু লঙ্কান দলের হেড কোচও। তিনি কিন্তু বাংলাদেশ দলের সুপারস্টার নাই কেন বা এই বিষয়ে একটা উত্তর দিয়েছেন, মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। জয়সূরিয়া বলেছেন, বাংলাদেশ দলের অনেকেরই সুপারস্টার হওয়ার ক্ষমতা আছে বা হতে পারেন, কিন্তু সেজন্য তাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া আসলে কখনোই সুপারস্টার হতে পারবে না। বাংলাদেশ দল এই মুহূর্তে সুপারস্টারে ভুগছে, কোনো ধরনের সুপারস্টার নাই, তেমন পারফরমেন্স করতে পারছে না দলকে কেউ জিতাতে পারছে না, সেজন্যই বাংলাদেশের কিন্তু বর্তমানে এই অবস্থা। এবার আসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ টেস্ট হেরেছে, ওয়ানডে হেরেছে, প্রথম টি-20-তে তো বাংলাদেশ লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি বলা যায়। ব্যাট হাতে মোটামুটি একটা সংগ্রহ করেছে, 154 রান করেছে, কিন্তু বল হাতে একদমই বাজে পারফরমেন্স। শুরুটা এত বাজে করেছে যে লঙ্কানরা পাওয়ার প্লেতে তাদের রেকর্ড 84 রান তুলেছে, যা তাদের টি-20-তে সর্বোচ্চ রান। আসলে ওইখানেই বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে গেছে। আমি একটু আসলে ব্যাটিং অর্ডারটা নিয়ে জানতে চাই যে প্রথম যে ম্যাচের যে ব্যাটিং অর্ডার ছিল সেটি আসলে কেমন ছিল, বা সেখানে ব্যর্থতা আসলে কোন কোন জায়গায় ছিল? আচ্ছা, বাংলাদেশ কিন্তু প্রথম টি-20-তে যে একাদশ নিয়ে খেলেছে, ব্যাটিং অর্ডার যেভাবে ছিল, বাংলাদেশ দলে কিন্তু 4 জন ওপেনার ছিল। আপনি দেখেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, এরা দুজন ওপেনিং করেছে। এরপরেও লিটন দাস এবং বহুদিন পরে দলে ফিরেছিল নাইম শেখ, এই 4 জনই কিন্তু ওপেনার। এই 4 জনকে দলে রেখেই বাংলাদেশ দল সাজিয়েছিল, একাদশ সাজিয়েছিল। সেখানে ইমন এবং তামিম কিন্তু ভালো একটা শুরু দিয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশও কিন্তু পাওয়ার প্লেতে 54 রান তুলেছিল। কিন্তু তারপরেই কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের একটা ধস বলা যায় না, আসলে ওই ফ্লোটা ধরে রাখতে পারেনি অধিনায়ক লিটন দাস। টি-20-তেও 11 বলে মাত্র 6 রান, এটা একদমই বেমানান। এবং এছাড়া নাইম শেখ কিন্তু 29টা বল খেলে ফেলেছিলেন, 29টা বল খেলে মাত্র 32 রান করেছে, 110 রানের স্ট্রাইক রেট। টি-20-তে আসলে বেমানান। এই দুইজনের ব্যাটিং আসলে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এছাড়া তার পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ নামেন, কিন্তু আরেকটা প্রশ্ন থেকে গেছে, যেটা হচ্ছে শামীম পাটোয়ারিকে কিন্তু অনেক পরে নামানো নিয়ে অনেক কথা উঠেছে, কারণ তিনি কিন্তু মাত্র 5 বলে রান করেছিলেন, মাত্র 5 বলে 2টি ছক্কায় 14 রান করে অপরাজিত ছিলেন। তার জন্যই আসলে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ 154 রান পর্যন্ত যেতে পেরেছিল। সেই ক্ষেত্রে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে, কেন শামীমকে আগে নামানো হয়নি। তারপর একটা প্রশ্ন উঠেছিল জাকের আলীকে কেন একাদশে নাই, যদিও পরবর্তীতে কোচ সেটা ক্লিয়ার করেছে যে জাকের আলী ইনজুরিতে ছিল। তো মোটামুটি ব্যাটিং অর্ডার কিন্তু খুব সফল বলা যায় না, ওটাকে আসলে মনে হয় আরও রিশাফল করার অনেক সুযোগ আছে। লিটন, নাইম এবং মিরাজদের কাছে কিন্তু বরাবরই বাংলাদেশের আশা কিন্তু একটু বেশি, এবং এই ম্যাচ জুড়ে যেন আশাটা আরও বেড়ে গেছে। আমি যদি একটু জানতে চাই যে তারা আজকে কেমন করবে বলে আপনার মনে হচ্ছে, এবং পূর্বের যে ভুল সেখান থেকে তারা আজকে শেখার মতো কিছু আছে কিনা? আচ্ছা, বরাবরই কিন্তু লিটনকে নিয়ে প্রশ্ন উঠছে। লিটনের বর্তমান পারফরমেন্স বলেন, তারপরে তার ক্যাপ্টেন্সি বলেন গতদিনের, মোটামুটি তিনি কিন্তু একেবারেই বাজে ফর্মে আছেন। ওয়ানডেতে ডাক মেরেছিলেন গতকাল, মানে গত ম্যাচে 11 বলে মাত্র 6 রান করেছেন। মানে ক্যাপ্টেন যে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় সেটা তো পারছেনই না, বাংলাদেশকে কিন্তু জয়ে ফেরাতে পারছেন না। তার নেতৃত্ব দেওয়া 7 ম্যাচের টানা 6টিতে হারলো বাংলাদেশ টি-20-তে। অন্যদিকে মিরাজ টি-20 দলে ফিরেছে, তিনি খেলেছেন, কিন্তু তিনি আসলে খুব বেশি যে স্ট্রাইক রোটেট করে খেলতে পেরেছেন তা না। অন্যদিকে আবার নাইম শেখকে নিয়ে একটু আগে বললাম, তিনি কিন্তু
বেশ একটা ভালো পারফরমেন্স করার পরে জাতীয় দলে ফিরেছেন, কিন্তু সেই সক্ষমতা রাখতে পারেননি। এখন প্রত্যাশা তো অবশ্যই ভালো কিছু করার, তাদের মাধ্যমেই কিন্তু তারাই আমাদের জাতীয় দলে খেলছেন, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তারাই ভালো খেললে আমরা ম্যাচ জিততে পারবো। অবশ্যই প্রত্যাশা লিটনের ব্যাটে রান আসুক, হৃদয়ের ব্যাটে রান আসুক, নাইম শেখ বা মিরাজ বা আজকে যদি জাকের আলী ঢুকে তাদের ব্যাটে রান আসুক, সেটাই প্রত্যাশা। আসলে আজকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সিরিজের একটা ম্যাচ হয়তো হাতে রেখে বিদায় নিতে হবে বাংলাদেশকে। সেই হিসাব করতে গেলে একটা ধারণা কিন্তু করা হচ্ছে যে আজকে একাদশে একটা আমূল পরিবর্তন আসতে পারে। কেমন পরিবর্তন আসলে আসতে পারে আপনি মনে করছেন? আচ্ছা, গত একাদশে কিন্তু আমরা জাকের আলী অনেককে দেখি নাই। এছাড়া হচ্ছে সবচেয়ে বড় যেটা নিয়ে কথা উঠেছে, মুস্তাফিজ ছিল না, তিনি কিন্তু ফিট ছিলেন, তারপরেও কিন্তু তাকে একাদশে রাখা হয়নি। এবং মুস্তাফিজ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার এবং টি-20তে বাংলাদেশের সেরা পেসার বলা যায়। পেসার বা বলার যাই বলেন না কেন, সব দিক থেকেই মুস্তাফিজ বাংলাদেশের এই মুহূর্তে সেরা পেসার, কিন্তু তাকে বসিয়ে রাখা হয়েছিল কেন, তার উত্তর কিন্তু কেউ দিতে পারেনি। এটা নিয়ে বিভিন্ন কথা উঠেছে। তো অবশ্যই মনে হয় মুস্তাফিজ ঢুকবেন আজকের একাদশে। এছাড়া সাইফুদ্দিন কিন্তু গত ম্যাচে ফিরেছিলেন, বহুদিন পরে দলে ডাক পাওয়ার প্রথম ম্যাচেই তিনি কিন্তু খেলতে পেরেছিলেন, কিন্তু তার শুরুটা খুব বেশি ভালো হয়নি। ওই দিন ওপেনিংয়ে বল করতে এসে তিনি কিন্তু টানা 4 বলে 4টা 4 দিয়েছিলেন, পরে আর কামব্যাক করতে পারেনি, একটু উইকেট নিয়েছিলেন, কিন্তু আসলে ওইভাবে খুব বেশি ভালো করতে পারেনি। সেক্ষেত্রে আমার মনে হয় সাইফুদ্দিনের জায়গায় অবশ্যই মুস্তাফিজ আজকে ঢুকবে। এছাড়া জাকের আলী অনেক যদি সুস্থ হয় তাহলে সে ঢুকবে, সেক্ষেত্রে নাইম শেখকে বসতে হতে পারে, অথবা মেহেদী হাসান মিরাজকেও বসতে হতে পারে। আমার মনে হয় এই দুটা পরিবর্তন আমরা আজকে দেখতে পারি। আমি আসলে আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজকে তো ডাম্বুলাতে খেলা, এই মাঠের আসলে কোনো বিশেষত্ব আছে কিনা? ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা শ্রীলঙ্কার। একটি মজার তথ্য দিই, এই মাঠে কিন্তু এখন পর্যন্ত কোনো টেস্ট খেলা হয়নি, ওয়ানডে টি-20-র জন্যই খেলা হয়, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত এই মাঠে টি-20 খেলেনি। এবারই প্রথম টি-20 খেলতে যাচ্ছে। এর আগেও 5টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ এই মাঠে এবং একটি জয়ও আছে। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন। এছাড়া সাকিব আল হাসান 72 রানের একটি ইনিংস খেলেছিলেন, সাব্বির রহমান ভালো করেছিলেন। বাংলাদেশ রান করেছিল 324 রান এবং সেই ম্যাচে বাংলাদেশ বড় একটা জয় পেয়েছিল। সেই ম্যাচের বেশিরভাগ প্লেয়ারই এখন নাই বাংলাদেশে, তারা হচ্ছে সাকিব, তামিম, সিনিয়র যারা তারা। তবে বলারদের দিক থেকে বলা যায় তাসকিন আছে, মোস্তাফিজ আছে, মিরাজ আছে, তাদের কাছে একটা পরিচিত মাঠ, এটা আমরা আশা করি। আর ডাম্বুলাতে কিন্তু ব্যাটিং সহায়কই উইকেট হবে, একটু পেস বান্ধব থাকে সকালের দিকে, কিন্তু ম্যাচটা ডে নাইট যেহেতু, আমরা ব্যাটিং সহায়ক উইকেটই পাবো। এই মাঠে কিন্তু সর্বোচ্চ রান আছে, গত বছরই 2024 সালে সর্বোচ্চ রান করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান, তারা কিন্তু 209 রান করেছিল এবং এই মাঠে কিন্তু তারা জয় পেয়েছিল, স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তবে আরেকটা মজার বিষয়, গত বছরই নিউজিল্যান্ড মাত্র 108 রান করেও কিন্তু শ্রীলঙ্কাকে এই মাঠে হারিয়েছিল। এখন মোটামুটি সব ধরনের অভিজ্ঞতাই কিন্তু ডাম্বুলা দিয়েছে। এই স্টেডিয়াম কিন্তু 2000 সালে নির্মিত হয় এবং মাত্র 167 দিনের মধ্যে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহবুব, আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভি অনলাইনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিসিবি প্যানেলভুক্ত আম্পায়ার, সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক মাহবুব সবুজের কাছ থেকে আজকের ম্যাচ নিয়ে আলোচনা। আগামী পর্বে আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো মুখ নিয়ে, নতুন কোনো খেলার আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এনটিভি অনলাইনের সাথেই থাকুন। শুভকামনা সবসময়।